আচ্ছা, আজকে আমরা সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটার আগের ক্লাস পর্যন্ত যেগুলো পড়িয়েছিলাম, ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, এইগুলো। তো আজকে দেখো আমরা আরেকটা রেকটিফায়ার দেখব যেটার নাম ব্রিজ রেকটিফায়ার। দেখো জিনিসটা কেমন। এখানে কিন্তু চারটে ডায়োড ইউজ করা হবে। খেয়াল করবে ডায়োডের সিকোয়েন্স গুলো। দেখো এটা মনে করো D1 ডায়োড, এটা D2 ডায়োড, এটা D3, এটা D4। এখানে চারটে ডায়োড ইউজ করা হচ্ছে, কিন্তু এখানে দেখো কোনো রকম সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে না। এবার ফুল সার্কিটটা কেমন দেখো। দেখো এখান থেকে এসি ইনপুটটা আমরা দিচ্ছি, আর এই দিকে লোড রেজিস্ট্যান্স অর্থাৎ আরএল, এই জায়গা থেকে আমরা আউটপুটটা নেব। এখন দেখো এটাও কিন্তু একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের মতোই কাজ করে। যখন পজিটিভ পিক গুলো আসে তখন দুটো ডায়োড কন্ট্যাক্ট করে, বাকি দুটো ডায়োড নিষ্ক্রিয় থাকে। আর যখন নেগেটিভ পিক গুলো আসে তখন কিন্তু অন্য ডায়োড দুটো কাজ করে, বাকি দুটো নিষ্ক্রিয় থাকে। তো সেই দিক থেকে দেখতে গেলে আর এর মধ্যে দিয়ে একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, সেই কারণে এখানেও কিন্তু আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের মতোই ওয়েভ নেচারটা পেয়ে যাব। তো এই এই যে ব্রিজ রেকটিফায়ার, এইটার অ্যাডভান্টেজ কি? এখানে তো অনেকে বলতে পারে ওখানে দুটো করে ডায়োড লাগছিল, এখানে চারটে লাগছে। এখন বিষয়টা হচ্ছে এই যে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করে যে ফুল ওয়েভ রেকটিফিকেশন আমরা করেছিলাম, সেই জায়গায় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার একটু খানিকটা বাল্কি এবং কিছুটা খরচ সাপেক্ষ বেশি। তো এইখানে কিন্তু ডায়োড দিয়ে যে সিস্টেমটা আমরা তৈরি করে নিচ্ছি, সিস্টেমটা অনেক ছোট এরিয়ার মধ্যে করে ফেলা যায় এবং সঙ্গে ডায়োডের দামও খুব একটা বেশি না, সেই কারণে এইটার কিন্তু ব্যবহার অনেক বেশি, অর্থাৎ ব্রিজ রেকটিফায়ারের। ঠিক আছে, এইবার আমরা আরো কতগুলো ডায়োডের বিষয় দেখে নেব। যেমন ধরো এলইডি। এটা কি না, লাইট এমিটিং ডায়োড। এখন লাইট এমিটিং ডায়োড বলতে কি জিনিস দেখো, যেখানে লাইট এমিট করে, বোঝা যাচ্ছে। কি হয় যখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডায়োডকে রাখা হয়, এখন সেগুলো নরমাল ওই
সিলিকন জার্মেনিয়াম দিয়ে তৈরি যে ডায়োডগুলো ওইগুলো দিয়ে খুব একটা হয় না, এর জন্য স্পেশাল কিছু মেটেরিয়াল লাগে, যেমন ধরো গ্যালিয়াম ফসফাইড জিএপি, বা ধরো গ্যালিয়াম আর্সেনাইড, সিলিকন কার্বাইড, এইরকম কিছু মেটেরিয়াল লাগে, যেগুলো দিয়ে যদি আমি ডায়োডটা তৈরি করি তাহলে হয় কি, ফরওয়ার্ড বায়াস অবস্থায় যদি আমি রাখি, সেই পজিশনে ওই যে ব্যারিয়ারটা ক্রস করে ইলেকট্রন হোল মিশে গেল, তো সেই যে ইলেকট্রন হোল মেশার জন্য যে রিকম্বিনেশন এনার্জি ক্রিয়েট হয়, সেখান থেকে সেই এনার্জিটা ফোটন আকারে যদি ওই এনার্জিটা এমন হয় যে এনার্জি ফ্রিকোয়েন্সিটা আমাদের ভিজিবল রেঞ্জ যে লাইটের সে তার মধ্যে চলে আসে, তখন কিন্তু আমরা দেখতে পাবো সেখান থেকে একটা লাইট এমিট করছে। তো এই ধরনের ডায়োডগুলোকে বলা হয় লাইট এমিটিং ডায়োড। এখন এইগুলো কিভাবে দেখানো হয় দেখো, এটা নরমাল ডায়োডের সার্কিট সিম্বল, যেহেতু এখানে লাইট এমিট করে তাই সিম্বলটা একটু এইরকম ভাবে দিয়ে দিতে হয়, এটা বোঝা যায় কিনা, লাইট এমিটিং ডায়োড বা এলইডি। এবার এলইডির ব্যবহার তোমরা সকলেই জানো, বিভিন্ন জায়গায় এই যে ধরো আমাদের এলইডি ল্যাম্প ইউজ করা হয়, টিউবলাইট ইউজ করা হয়, বা বিভিন্ন রকম কাজে কিন্তু এলইডির ব্যবহার পাওয়া যায়। এবার নরমাল ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেটা কেমন ছিল, এদিকে যদি ভোল্টেজ প্লট করা হয়েছিল, এদিকে কারেন্ট প্লট করা হয়েছিল, ফরওয়ার্ড বায়াস কার্ভ কিন্তু খানিকটা এরকম ভাবে পেয়েছিলাম আমরা। তো এইবার কি হয়, এখানে যেহেতু ইলেকট্রন হোল রিকম্বিনেশন এনার্জির জন্য খানিকটা রেডিয়েশন বেরিয়ে যাচ্ছে, তার দরুন কিন্তু কারেন্টটা কিছুটা কম পাবো। তো সেই কারণে কার্ভটা এই জায়গা থেকে শুরু হবে হয়ে কিন্তু একটু ফ্ল্যাট হবে, এইভাবে এইভাবে। এইটা এলইডির কার্ভ, আর এটা নরমাল ডায়োড। ঠিক আছে, এখন এলইডি দেখলাম, এবার আরেকটা দেখবো ফটো ডায়োড। ফটো ডায়োড জিনিসটা কি দেখো, ফটো ডায়োড এটা মোটামুটি ধরতে পারো ঠিক এলইডির একটা বিপরীত প্রক্রিয়া ঘটানো হয়। এর মধ্যে কি হয় না, বাইরে থেকে কিছু একটা লাইট যদি ফেলা হয়, সেক্ষেত্রে বিপরীত বায়াসে যখন ডায়োডকে রাখা হচ্ছে সেই অবস্থায় কিন্তু তার উপর কিছু একটা বাইরে থেকে লাইট ফেলা হলো, তার ফলে হলো কি কিছুটা এনার্জি সেই ডায়োডটা নিয়ে কিছু ইলেকট্রন হোল তৈরি করলো, পেয়ার তৈরি করলো, এবং প্রবাহমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে, অর্থাৎ রিভার্স কারেন্ট খানিকটা বৃদ্ধি পাচ্ছে। কার দরুন না, বাইরে থেকে কিছুটা লাইট ফেলা হলো, সেই লাইট এনার্জি গিয়ে কিছু ইলেকট্রন হোল ক্রিয়েট করলো, সেই জায়গা থেকে কিছুটা পরিমাণ বিপরীত প্রবাহ মাত্রা কিন্তু পাবো। তো সেই জায়গায় ডায়োডটাকে এইভাবে দেখানো হয়, এরকম। আর এমনি বুঝতে পারছো এর যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেটা ওই রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেমন আঁকা হয়েছিল আগে, ঠিক তেমনই ওই কার্ভটা নেচারটা একই রকমের হয়। এইবার এই গেল মোটামুটি ডায়োডের অ্যাপ্লিকেশন গুলো। এইবার আমরা সেমিকন্ডাক্টর দিয়ে ডায়োডের মতোই আরেকটি জিনিস দেখবো, সেটাকে বলা হচ্ছে ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর জিনিসটা কি সেটা আমরা আস্তে আস্তে দেখবো। দেখো ট্রানজিস্টর, সেখানে দুটি পিএন সংযোগ ডায়োডকে একত্রে জোড়া হয়।
ঠিক আছে। তো ট্রানজিস্টারে কিভাবে দুটি পিএন সংযোগ ডায়োডকে জোড়া হয় এবং ট্রানজিস্টার তৈরি করা হয় সেটা আমরা দেখাবো। দেখো, মনে করো একটি পিএন সংযোগ ডায়োড, এদিকটা পি পোর্শন, এদিকটা এন পোর্শন, আরেকটি পিএন সংযোগ ডায়োড মনে করো এইভাবে, এদিকটা এন পোর্শন এবং এদিকটা পি পোর্শন। যদি আমরা এই দুটোকে একসাথে জুড়ে দিই, দেখো তাহলে দুপাশটা পি হবে এবং মাঝখানটা এন হয়ে যাবে। তাহলে দেখো জিনিসটা কেমন আসবে, পি মাঝখানটা এন থাকবে, সাইডটা আবার পি থাকবে। তাহলে দেখো ডায়োডে যেমন দুটো টার্মিনাল থাকছে, একটা পি একটা এন, এখানে কিন্তু তিনটে টার্মিনাল থাকছে। এটাকে বলা হচ্ছে কিনা পিএনপি ট্রানজিস্টর, অর্থাৎ তিনটে টার্মিনাল রয়েছে তার। একই রকম ভাবে ওই ট্রানজিস্টরে যদি আমি একটু উল্টো দিক থেকে জুড়ে দিই তাহলে দেখো কি দাঁড়াবে, অর্থাৎ দু সাইডটাকে এন এবং মাঝখানটাকে পি করলে কি দাঁড়াবে, দেখো এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে, এবার এই যে ধরো আমি একটা এনপিএন ট্রানজিস্টর তৈরি করলাম, এই জায়গায় এই অংশটাকে বলা হবে ট্রানজিস্টরের এমিটার বা নিঃসারক, এমিটার। বা নিঃসারক, মাঝের পোর্শনটাকে বলা হবে বেস বা ভূমি, এবং ডান দিকের ওই পোর্শনটাকে বলা হবে কালেক্টর বা সংগ্রাহক। এইবার তোমরা মনে রাখবে যে এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি যাই হোক না কেন, এমিটার পোর্শনটায় ডোপিং সবথেকে বেশি করা হয়, কালেক্টর পোর্শনে ডোপিংটা প্রায় এমিটারে সমানই করা হয়, একটু কম। আর সবথেকে একদমই কম ডোপিং থাকে যেটা বেস বা ভূমি পোর্শনটায়, অর্থাৎ ভূমি পোর্শনটা অত্যন্ত পাতলা হয় এবং সেখানে ডোপিংও অত্যন্ত রকমের কম হয়। এবার ট্রানজিস্টর যেহেতু আমরা দেখলাম, তাহলে ট্রানজিস্টরের একটা সার্কিট সিম্বল থাকবে, সেই সার্কিট সিম্বলটা কেমন। এখন ট্রানজিস্টরের সার্কিট সিম্বল বলতে গেলে কয়েকটা জিনিস একটু বলতে হয়, কারণ ট্রানজিস্টরকে আমরা সার্কিটে যখন আমরা লাগাবো তখন কিন্তু তিনটে ওয়ে বা তিনটে মোডে লাগাতে পারি। তাহলে সেই তিনটে ওয়ে বা তিনটে মোডের জন্য সার্কিট সিম্বলটা একটু আলাদা হয়, অর্থাৎ দেখাচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবেন। এটি একটি, এটি আরেকটি, আর 3 নম্বরটি হলো এখন এই জিনিসগুলো কি দেখো, যেটাতে তীর চিহ্ন দেওয়া থাকবে সেটা কিন্তু এমিটার জাংশন বা নিঃসারক, আর যেটাতে তীর চিহ্ন দেওয়া নেই কিন্তু নিঃসারকের মতোই দেখতে সেটা কিন্তু কালেক্টর জাংশন।
অর্থাৎ সংগ্রাহক। আর দুটোকে যে মাঝখান থেকে জুড়ে রেখেছে অর্থাৎ এই অংশটা, এটা কিন্তু বেস বা ভূমি। ঠিক আছে, এর জন্য এইটা, এর জন্য এইটা, এর জন্য এইটা। তাহলে দেখো এর নিঃসারক বা এমিটার এটা, এর এটা, এর হলো এইটা। ঠিক একই রকম ভাবে কালেক্টর দেখো একটা, এর এইটা, এর এইটা, আর মাঝেটা ওই যেটা বললাম এটা হলো ভূমি, তিনজনের জন্য। এবার খেয়াল করো, তো আমি একটার জন্য লিখছি বুঝতে সুবিধা হবে। এইটা এমিটার, এটা কালেক্টর, এটি হলো বেস। ঠিক আছে, তাহলে এর এর জন্য এটি বেস, এটি হলো কালেক্টর, এটি হলো এমিটার। এর জন্য দেখো এটি এমিটার, এটি বেস, এটি কালেক্টর। এখন বিষয়টা হচ্ছে দেখো, এই ট্রানজিস্টরকে তোমরা একটা সার্কিটে লাগাবো। এর এই মাঝখানে ট্রানজিস্টরটা আছে, মনে করো এই দিকটা সার্কিটটা, তার পুরো সার্কিটটা আমি আঁকিনি, শুধুমাত্র ট্রানজিস্টরের পোরশনটুকু এঁকেছি। তাহলে এই দিকটা দেখো ইনপুট টার্মিনাল মনে করো, আর ওই দিকটা আউটপুট টার্মিনাল মনে করো। প্রথমটার জন্য খেয়াল করো, তাহলে দেখো ইনপুট সার্কিট এবং ওই দিকটা আউটপুট সার্কিট, এই দুটোর মাঝখানে কোন পোরশনটা কমন আছে খেয়াল করো। দেখো এই যে এমিটার, এর সাথে দেখো ইনপুট সার্কিটের কানেকশন ডাইরেক্টলি আছে, কিন্তু আউটপুট সার্কিটের সাথে কোনো রকম কানেকশন নেই। একই রকম ভাবে কালেক্টর দেখো আউটপুট সার্কিটের সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে, কিন্তু ইনপুট সাইডের সাথে কিন্তু ডাইরেক্ট কোনো কানেকশন নেই, ডাইরেক্ট নেই। এইবার এই যে বেসটার দিকে খেয়াল করো, তো দেখো বেসের যে কানেকশনটা, এই কানেকশনটা কিন্তু ইনপুটের সাথেও ডাইরেক্টলি আছে এবং আউটপুটের সঙ্গেও ডাইরেক্টলি আছে। অর্থাৎ ইনপুট আউটপুট টার্মিনালের মধ্যে এই বেস পোরশনটা কিন্তু কমন। সেই কারণে ট্রানজিস্টরের এই মোডটাকে বলা হয় কমন বেস মোড বা সিবি মোড। তাহলে এটাকে কি বলা হলো না, সিবি মোড। একই রকম ভাবে দেখো এই ট্রানজিস্টরটার জন্য কিন্তু এমিটার যে পোরশনটা, সেটা ইনপুট আউটপুট টার্মিনালের মধ্যে কমন, কাজে এই মোডটাকে বলা হবে কমন এমিটার মোড বা সিই মোড, কমন এমিটার মোড। ঠিক একই রকম ভাবে কালেক্টর টার্মিনালটা দেখো এই ইনপুট আউটপুট সাইডের সাথে ডাইরেক্টলি সংযোগ রয়েছে, তো সেই কারণে এই মোডটাকে বলা হবে কমন কালেক্টর মোড অর্থাৎ সি মোড। তো মনে রাখবে সিই মোডটার ইউজ হয় সবথেকে বেশি। অ্যাকচুয়ালি ট্রানজিস্টর কথাটাকে যদি বলে ট্রানজিস্টর এক কথায় জিনিসটা কি, তো এইভাবে ট্রান্সফার রেজিস্টার। আর ট্রানজিস্টরের কাজ কি যদি বলা হয় এক কথায়, তাহলে বলা হবে যে অ্যামপ্লিফাই করা, বা ওখান থেকে আমরা একটা অ্যামপ্লিফিকেশন পাই, বিবর্ধক হিসেবে কাজ করে, কোন সিগন্যালকে বিবর্ধন করতে কাজে লাগে ট্রানজিস্টর। অর্থাৎ ট্রানজিস্টর কোনো একটা সার্কিটের মধ্যে ট্রানজিস্টরকে বসাতে হয় এবং ট্রানজিস্টর সেই সার্কিটের মধ্য দিয়ে যে সিগন্যালটা পাস হয় সেই সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করে, বিবর্ধিত করে। ঠিক আছে, এবার এইখানে জিনিস একটা খেয়াল করো, এই যে তীর চিহ্নটা দেখো বাইরের দিকে দেওয়া রয়েছে। এই তীর চিহ্ন যখন বাইরের দিকে, সেটা যে মোডেই থাক না কেন, বাইরের দিকে তীর চিহ্নটা দেখে বুঝতে হবে যে এটা এনপিএন ট্রানজিস্টর। অর্থাৎ আমি কিন্তু এনপিএন ট্রানজিস্টরের তিনটে মোড এখানে এঁকেছি। আর তীর চিহ্ন যদি ভিতরের দিকে থাকতো তাহলে কিন্তু সেটা হয়ে যেত পিএনপি ট্রানজিস্টর। অর্থাৎ যদি এইটা এই দিকে থাকতো তখন কিন্তু এটা হয়ে যেত পিএনপি ট্রানজিস্টর। এবারে দেখো কালেক্টর, এমিটার, বেস, এই তিনটে টার্মিনালের মধ্যে যে কারেন্ট গুলো আমরা পাঠাচ্ছি বা বেরিয়ে আসবে, এই ধরনের কারেন্ট গুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম দেওয়া হয়। যেমন ধরো
এদিকে এমিটার টার্মিনালে যে কারেন্টটা সেটা লেখা হবে আইই বা এমিটার কারেন্ট। বেসের মধ্যে যে কারেন্টটা পাবো আমরা সেটাকে বলা হবে আইবি বা বেস কারেন্ট। আর একই রকম ভাবে কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাবো আমরা সেটাকে বলা হবে আইসি বা কালেক্টর কারেন্ট। তো এদের মধ্যে যে রিলেশনটা পাওয়া যায় সেটা হলো IE is equal to IB plus IC, অর্থাৎ এমিটার কারেন্ট is equal to বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তো এখানে দেখেই বুঝতে পারছো তোমরা যে এমিটার ডোপিংটা সব থেকে বেশি থাকে কালেক্টরের কাছাকাছি, আর বেসে ডোপিংটা অনেকটা কম থাকে, যাতে করে এমিটারের কারেন্টটা কিন্তু বাকি দুটো কারেন্টের যোগফল হয়ে যায়। এই ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ যে একটা ট্রানজিস্টরকে কিভাবে মোটামুটি একটা সিম্পলিয়েস্ট সার্কিটে বসানো হয়েছে। মোটামুটি কমপ্লিট একটা সার্কিট এখানে দেখানো হলো। তো দেখো এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো কি এবং কিভাবে কাজ করে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে ট্রানজিস্টর এটা একটি এনপিএন ট্রানজিস্টর, বুঝতেই পারছো বাইরের দিকে তীর চিহ্ন, এবং এটি সিই মোডে অর্থাৎ কমন এমিটার মোডে কাজ করছে। এই দিকটা ট্রানজিস্টরের আউটপুট পোরশন, এই দিকটা ইনপুট পোরশন। দেখো সবসময় মনে রাখবে ট্রানজিস্টরের ইনপুট যে পোরশনটা অর্থাৎ এই দিকটা একে কিন্তু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে রাখতে হয়, এবং আউটপুট পোরশন মানে ডান দিকটা একে কিন্তু রিভার্স বায়াস কন্ডিশনে রাখতে হয়। তাহলে দেখো ইনপুট টার্মিনালটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে রাখি তাহলে দেখো যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টর তাহলে পি ফর পজিটিভ হয়। তাহলে দেখো এনপি পি টার্মিনালটা দেখো গিয়ে ব্যাটারির পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে। একই রকম ভাবে আউটপুট টার্মিনালটা দেখো এনপিএন অর্থাৎ এন টার্মিনালটা গিয়ে দেখো ব্যাটারির পজিটিভ এন্ডে যুক্ত আছে। এন ফর পজিটিভ মানে কিন্তু রিভার্স বায়াস কন্ডিশনে আছে। তোমরা এই মাঝের অর্থাৎ কমন পোরশনটাকে নিয়ে ভাববে না, কমনটাকে বাকি রেখে অন্য দুটোকে নিয়ে ভাবলে বুঝতে পারবে যে কোনটা ইনপুট টার্মিনালটা কিভাবে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে এবং আউটপুটটা কিভাবে রিভার্স বায়াস কন্ডিশনে আছে। এবারে দেখো এই ট্রানজিস্টরের মধ্যে যে কারেন্ট গুলো ঢুকছে বা বের হচ্ছে, দেখো বেসে যাচ্ছে আইবি কারেন্ট, একই রকম ভাবে এমিটারে আইই কারেন্ট, কালেক্টরে আইসি কারেন্ট। এবার দেখো বেস টার্মিনালে যে সাপ্লাইড ব্যাটারি এটাকে ভিপিবি দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখানে একটা ওই যতটা কারেন্ট দরকার একটা পট টাইপের নেওয়া আছে যেখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী ভোল্টেজটা নিয়ে নেব। এবারে এইখানে দেখো এই যে মিটারটা, এই মিটারটা দেখো সিরিজে লাগানো আছে, এটা একটি অ্যামমিটার, মাইক্রো অ্যামমিটার, কারণ বেসে কারেন্ট অত্যন্ত কম যায় সেই কারণে এই অ্যামমিটারটা কিন্তু মাইক্রো অ্যামমিটার। একই রকম ভাবে এই যে বেস এমিটার যে ভোল্টেজ সেই ভোল্টেজটা মাপার জন্য এখানে একটি ভোল্টমিটার রাখা রয়েছে। একই রকম ভাবে আউটপুট সার্কিটে দেখো এখানে কালেক্টর কারেন্টটাকে মাপার জন্য একটি মিলি অ্যামমিটার রাখা রয়েছে, কারণ কালেক্টর কারেন্ট অনেকটা বেশি যায় সেই কারণে মিলি অ্যামমিটার, ওখানে যেমন ছিল মাইক্রো অ্যামমিটার বেসের জন্য। একই রকম ভাবে দেখো কালেক্টর টু এমিটার অর্থাৎ ভিসিই এই ভোল্টেজটাকে মাপার জন্য এখানে কিন্তু একটি ভোল্টমিটারও লাগানো রয়েছে। অর্থাৎ এই জায়গাটায় ভোল্টেজ ড্রপ ভিবিই বেস এমিটার ভোল্টেজ, এই জায়গাটায় ভোল্টেজ ড্রপ ভিসিই কালেক্টর এমিটার ভোল্টেজ। এবারে তোমরা যে এই যে কোন দিকটা প্লাস এবং কোন দিকটা মাইনাস সাইন দেওয়া হবে কোন মিটারের কোথায়, তোমরা এই ব্যাটারি টার্মিনালটাকে একটু খেয়াল করো। দেখো পজিটিভ এন্ডটা আসছে সেই কারণে দিকটা পজিটিভ অন্যটা নেগেটিভ করা হয়েছে। একই কারণে দেখো এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ। ঠিক এই ব্যাটারি টার্মিনালটা দেখো এইদিকে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু পজিটিভ এই দিকটা নেগেটিভ। একই রকম ভাবে দেখো ভোল্টমিটারের এই দিকটা পজিটিভ এটা নেগেটিভ। এবার দেখো এই যে পজিটিভ নেগেটিভ কোনটা কারেন্ট
পজিটিভ কারেন্ট কোনটা, নেগেটিভ কারেন্ট কোনটা, আইবি কোনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, আইসি কোনটা, একই রকম ভাবে ভোল্টেজ গুলো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এই টোটাল যে সিস্টেমটা টোটাল সিকোয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে যখন আমি এটা পিএনপি ট্রানজিস্টর নিয়ে নেব। মানে ধরো মনে করো এখানে এই যে ভিবিই ভোল্টেজটা বা ধরো আইবি কারেন্টটা, ঠিক আছে, এটা যদি এর ক্ষেত্রে পজিটিভ হয় পিএনপির ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে, ঠিক মোটামুটি অপোজিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই অবস্থায় আমরা ট্রানজিস্টরকে রাখলাম, রাখার পর আমাদের কাজটা হবে কিনা ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো ড্র করা। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, ইনপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট কারেন্ট দেখব এই দুটো মিটারের সাহায্যে। আমরা ইনপুট ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াবো অল্প অল্প করে, সেই অনুযায়ী ইনপুট কারেন্ট কেমন বাড়ছে দেখবো, সেইগুলো আমরা একটা খাতায় নোট করব। কিন্তু খেয়াল রাখবে যখন তোমরা এই কাজটা করবে ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি যাতে করে ইনপুট কারেন্ট বাড়ছে, সেই অবস্থায় কিন্তু আউটপুট ভোল্টেজ যেন ফিক্স থাকে, ঠিক আছে। আবার যখন আমরা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভের দিকে যাব তখন দেখব কি না আউটপুট ভোল্টেজ ভার্সেস আউটপুট কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকবো, অর্থাৎ আউটপুট ভোল্টেজটাকে বাড়াবো আস্তে আস্তে আউটপুট কারেন্ট কেমন বাড়ছে দেখবো, তখন কিন্তু খেয়াল করবে ইনপুটের কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, কারেন্ট, ঠিক আছে। এখন ধরো আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো কেমন আসবে ইনপুট এবং আউটপুটের ট্রানজিস্টরের এই মোডে এনপিএন ট্রানজিস্টরের সিই মোডে, সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা আমি এই জায়গাটায় খেয়াল করে রাখো, খেয়াল করবে এই এর জন্য আইবি হলো ইনপুট কারেন্ট, ভিবিই এটা কি ইনপুট ভোল্টেজ, একই রকম ভাবে আই সি এখানে আউটপুট কারেন্ট, ভিসিই কালেক্টর টু এমিটার এটি হলো আউটপুট ভোল্টেজ। তাহলে দেখো ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো কেমন হবে, এই ছবিটা থেকে কিন্তু কোনটা ইনপুট কারেন্ট কোনটা ইনপুট ভোল্টেজ কোনটা আউটপুট কারেন্ট কোনটা আউটপুট ভোল্টেজ এই জিনিসগুলো আগে খেয়াল করে নেবে। এখন দেখো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকার জন্য আমরা কি করব, ইনপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট কারেন্ট গ্রাফ টানবো যখন আউটপুট ভোল্টেজটা ফিক্সড। দেখো ইনপুট ভোল্টেজ কত, ভিবিই বেস এমিটার ভোল্টেজ, এইদিকে প্লট করব। ইনপুট কারেন্ট কত না আইবি বেস কারেন্ট, এইদিকে প্লট করব। তাহলে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আসবে ওই ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মতো এরকম। এখন ওই জায়গাটায় মনে করো আমরা কি বলেছিলাম আউটপুটে ভোল্টেজটাকে ফিক্স রাখতে, মনে করো আউটপুট ভোল্টেজ সেই জায়গাতে ভিসিই 1 এটা একটা আউটপুট ভোল্টেজের জন্য, আউটপুট ভোল্টেজকে আমি ধরো অন্য একটা কোনো জায়গায় ফিক্সড করলাম, তখন এই কাজটা আবার যদি রিপিট করি অর্থাৎ ইনপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট কারেন্টের কার্ভ যদি আমি আঁকি অন্য একটা আউটপুট ভোল্টেজের জন্য, কার্ভের নেচারটা একই রকম থাকবে, কার্ভটা একটু চেঞ্জ হয়ে এরকম হয়তো হলো ধরো, অর্থাৎ এটা মনে করো ভিসিই 2 অন্য একটা কার্ভের জন্য, ঠিক আছে। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা ধরো ইনপুট রেজিস্ট্যান্স যদি বের করতে চাই, ইনপুট রেজিস্ট্যান্স আর ইনপুট মনে করো, সেটা কি হবে না আউটপুট ইনপুট ভোল্টেজের চেঞ্জ বাই ইনপুট কারেন্টের চেঞ্জ,
অর্থাৎ দেখো ইনপুট ভোল্টেজের চেঞ্জ মনে করো ডেল্টা ভি, ইনপুট ভোল্টেজে বিই ইনপুট ভোল্টেজ বেস টু এমিটার ভোল্টেজ ডিভাইডেড বাই ডেল্টা কারেন্ট থাকবে তাহলে ডেল্টা আইসি, সরি ডেল্টা আইবি ইনপুট কারেন্ট ডেল্টা আইবি। একই রকম ভাবে যদি আমরা আউটপুট রেজিস্ট্যান্স বার করি আর আউটপুট সেটা কত হবে না আউটপুট ভোল্টেজের চেঞ্জ অর্থাৎ ডেল্টা ভি সিই কালেক্টর টু এমিটার ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট কারেন্ট ডেল্টা আইসি, এটা হলো ইনপুট রেজিস্ট্যান্স, এটা হলো আউটপুট রেজিস্ট্যান্স। এবার দেখো তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেমন আসবে। রিভার্স ভোল্টেজে কিন্তু, তাহলে আউটপুটের ভোল্টেজ দেখো কত ভি সিই আউটপুট ভোল্টেজ ভার্সেস আউটপুট কারেন্ট কত আইসি। দেখো কার্ভটা খানিকটা এরকম আসবে, তাহলে এখানে চারটে আমি টেনেছি, তাহলে চারটে ডিফারেন্ট ইনপুট কারেন্টকে কনস্ট্যান্ট রেখে, অর্থাৎ মনে করো এখানে এটা IB1, এটা মনে করো IB2, IB3, IB4, ঠিক আছে। এটা খেয়াল করবে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে ইনপুট কারেন্ট কনস্ট্যান্ট IB টা কনস্ট্যান্ট। এখন বিষয় হচ্ছে এই যে আমরা কার্ভটা পেলাম এই কার্ভটাকে কতগুলো অঞ্চলে ভাগ করা হয়। এই জায়গাটা দেখো কার্ভের যে এই পোরশনটা অর্থাৎ যে জায়গা থেকে কার্ভটা এইভাবে ফ্ল্যাট হয়ে গেছে প্রায় প্যারালাল হয়ে গেছে ওই অংশটা ওই পোরশনটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন বা সক্রিয় অঞ্চল। ঠিক আছে, ওই পোরশনে যে আগের পোরশনটা দেখো যে জায়গা থেকে আমাদের এই কার্ভটা বাড়তে শুরু করছে ওই যে অঞ্চলটা ওই অঞ্চলটাকে বলা হবে স্যাচুরেশন রিজিয়ন। বা সম্পৃক্ত অঞ্চল। আচ্ছা এই যে তলার যে পোরশনটা এই জায়গাটায় ট্রানজিস্টর ইনঅ্যাক্টিভ থাকে বলে এই পোরশনটা পাওয়া যায় এটাকে বলা হবে সেই কারণে কাট অফ রিজিয়ন বা কাট অফ অঞ্চল। এইবার এই এই পোরশনটার পর কার্ভটা কিন্তু আবার আস্তে আস্তে উপর দিকে খানিকটা উঠতে থাকে এইভাবে এইভাবে। এই এই অঞ্চলটাকে বলা হচ্ছে যে জায়গা থেকে আবার উঠতে শুরু করলো এই অঞ্চলটা এইটাকে বলা হবে আবার ব্রেকডাউন রিজিয়ন বা ভঞ্জক অঞ্চল। তো কোনটাকে কি অঞ্চল বলে এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করবে, এইগুলো খুব দরকারি জায়গা।
তো মোটামুটি ট্রানজিস্টরের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করলাম। এটা তোমরা ক্লাস 12 এ প্র্যাকটিক্যালেও করবে বা করেছো হয়তো। এবার ট্রানজিস্টর কি করে সিগন্যালকে অ্যামপ্লিফাই করে বা সেই জায়গা থেকে আমাদের কি কি সুবিধা হয় অসুবিধা হয় সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আজকে আমরা এই পর্যন্তই দেখলাম, তোমরা একটু ভালো করে দেখো। আর বাকি যে ট্রানজিস্টরের বাকি পোর্শনটা রইলো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।